কিছুক্ষণের মধ্যে বিএনপির সঙ্গে আলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সংলাপ শুরু। জামায়াত এবি পার্টি সহ আরো কয়েকটি দলের সাথে হবে বৈঠক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতটুকু সময় দেয়া প্রয়োজন অন্তর্বর্তী সরকারকে ততটুকু দেয়া হবে বললেন মির্জা ফখরুল। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 আমরা দেখতে চাই না। শেরপুর ময়মনসিংহের পর আকস্মিক প্লাবনে ডুবছে নেত্রকোনার একাংশ। শুকনো খাবারও নেই দুর্গত এলাকায়। আজও সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আন্দোলনে শুধু উত্তরায় 28 জনের প্রাণ গেছে। শতাধিক বেওয়ারিশের দাফন হয় রায়ের বাজারে। নির্বিচার গণহত্যা দেখে উদ্বিগ্ন প্রবাসী শিক্ষার্থীরাও। তারেক রহমান বলেন বা জয় বলেন, এরা কখনোই দেশের জন্য এভাবে বুক পেতে যাবে না। চাকরি সবকিছু পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এটা বলে আমি মনে করি। আমরা প্রবাসীদের চাওয়ার কিন্তু বেশি কিছু নাই। আমরা শুধু চাই আমাদের দেশে যারা আছে তারা যাতে নিরাপদে থাকে। গোয়েন্দা সংস্থা ডিবির ব্যাপক সংস্কার করা হবে জানালেন অতিরিক্ত কমিশনার। আয়নাঘর বা ভাতের হোটেলের মতো কলঙ্কিত অধ্যায় থাকবে না। আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। আবারও বহির্নোঙরে শিপিং কর্পোরেশনের অয়েল ট্যাঙ্কারে আগুন, একজনের প্রাণহানি। নাশকতা হতে পারে বলছে বিপিসি। কোনো ধরনের শিপে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছিল না, যে আর আগুন লাগলে এক জায়গা থেকে লাগতো, এখানে 4 জায়গায় আগুনের ইগনিশন ছিল। সো এই কারণে এখন এটা মনে হচ্ছে যে আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করাই মেইন উদ্দেশ্য। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আমি জান্নাতুল কলি আছি সাথে। শুরুতেই দেখছিলেন সংবাদের শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে আজ থেকে সংলাপ শুরু করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে এই সংলাপের শুরু। 6 সংস্কার কমিশন এবং দেশের সার্বিক পরিস্থিতির সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সংলাপের অন্যান্য উপদেষ্টারাও থাকবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি হবে অন্তর্বর্তী সরকারের 3য় দফা সংলাপ। আজ প্রথম দিন বিএনপি, জামায়াতে ইসলামী সহ 3টি রাজনৈতিক দল এবং আরও 3টি পৃথক জোটের শরিক দলগুলোর সাথে আলোচনার কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন এই সংলাপে। মূলত গঠিত সংস্কার কমিশনগুলোকে কিভাবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা এবং মতামত নেওয়া হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। তার কাছে জানবো সংলাপের বিষয়ে। শরীফ, কিছুক্ষণের মধ্যেই তো সংলাপ শুরু হওয়ার কথা। কেমন দেখছেন প্রস্তুতি? বিএনপি প্রতিনিধি দলে কারা থাকছেন জানাবেন বিস্তারিত। কলি, আপনি প্রাথমিক তথ্যগুলো দিয়েছেন। আপনি যেই তথ্যগুলো দিয়েছেন তার বাইরে হচ্ছে আমি কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্যের সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছিলাম যে কয় সদস্যের প্রতিনিধি দল আজকে তারা সংলাপে বসবে। তারা যেটি জানাচ্ছেন যে 6 সদস্যের প্রতিনিধি দল থাকবেন। নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন থাকবেন। এখানে এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান প্রবেশ করেছেন। এর বাইরে মহাসচিব সকালে অন্য একটা প্রোগ্রাম ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে, সেখান থেকে তিনি কিছুটা রেস্টে আছেন। রেস্ট করে এখন এখানে আসবেন। পরিস্থিতিটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নর্মালি যা থাকবার কথা স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি আছে। কিছুটা বৈরী পরিবেশ, সারা দিনই বৃষ্টি হচ্ছে, কখনো মশলধারে কখনো গুড়ি গুড়ি, একরকম বৈরিতার মধ্যেই কিন্তু এই রাজনৈতিক সংলাপ শুরু হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে, জানতে চেয়েছিলাম যে আজকে মূলত কি এজেন্ডা নিয়ে বসতে চাচ্ছে তারা যেটি বলেছেন সুনির্দিষ্ট যে কয়টি এজেন্ডা রয়েছে তার বাইরেও রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটাকে তারা আলোচনা দিবেন এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের জন্য। কারণ তারা যেটি তাগিদ দিয়েছেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, গণমানুষ যেভাবে প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ যেন বিফলে না যায় সেজন্য গণতন্ত্রটা জরুরি, স্বাভাবিক যে পরিবেশ সেই পরিবেশটা জরুরি এবং সংস্কার কমিশনগুলো কিভাবে কাজ করবে, কি করা উচিত
উচিত বিএনপির যে মতামত সেই মতামতগুলো তুলে ধরবেন। আমি যখন স্থায়ী কমিটির একজনের সঙ্গে কথা বলেছিলাম তখন তার কাছে জানতে চেয়েছিলাম যে অনেকগুলো বিষয় রয়েছে যেন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা সংলাপে অংশগ্রহণ করছেন। এর আগে তারা 2 দফা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ তাদের সঙ্গে সংলাপে বসেছে, কিন্তু বিএনপি নেতারা মনে করছেন যে অন্য 2 সময়ের সংলাপের চেয়ে আজকের যে রাজনৈতিক সংলাপ সেটি কিছুটা ভিন্ন এই কারণে অন্যান্য সময় তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিল সংস্কারকে। তারা বলছেন যে সংস্কারটাও জরুরি, পাশাপাশি নির্বাচনটাও জরুরি, কারণ নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে সাধারণ মানুষের যে ভোটাধিকার সেটি প্রয়োগ হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশটা নিশ্চিত করবে। তারা এখানে সামগ্রিক বিষয়, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সবকিছু আলোচনার পাশাপাশি সংস্কার কমিশন এবং কিভাবে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া যায় সেই বিষয়গুলো আলোচনা করবে। কিছুক্ষণ আগে যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তখনও কিন্তু তিনি একটা কথা বলছিলেন যে আমরা সরকারকে সময় দিচ্ছি, কিন্তু কত সময় দিব তিনি সেটি ব্যাখ্যা করছিলেন এবং বলছিলেন যে একটা যৌক্তিক সময় দিব, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে, সেই দাবিটা তারা আজকে এরকমই একটি তথ্য আমার কাছে আছে, এখনই জানাবো। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো তথ্য দিয়ে সাহায্য করলেন। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে যৌক্তিকভাবে যতদিন সময় প্রয়োজন ততদিন অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে যোগ দেন তিনি। বলেন, বিগত সরকার দেশে বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে। যে দল নিজেদের গণতন্ত্রের পুরোধা বলে দাবি করত তারাই গণতন্ত্রকে হত্যা করেছে। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বিরাজনীতিকরণ দেখতে চায় না, চায় উদার গণতন্ত্র। 53 বছর পরও দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা, এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, শিক্ষকদের দলকানা হলে চলবে না, থাকতে হবে নিরপেক্ষ। বহু রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তা সাময়িক বিজয়, এটি ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির 31 দফায় সব সমস্যার সমাধানের কথা উল্লেখ রয়েছে বলেও জানান ফখরুল। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খুব অসুস্থ, তাকে দেশের বাইরে নেয়ার চেষ্টা চলছে। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। বৃষ্টি আর উজানের ঢলে মধ্যাঞ্চলে প্লাবন পরিস্থিতি আরও অবনতি হয়েছে। শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনায় ডুবছে নতুন নতুন এলাকা। প্লাবিত 3 জেলার 1.5 শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনী এবং বিজিবি। শেরপুরে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার উজানের ঢলে মহারুষি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে যায়। প্লাবিত ঝিনাইগাতি সদর সহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা এবং বাড়িঘরে পানি ঢুকেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে অনেক পুকুরের মাছ। জলমগ্ন বিস্তীর্ণ আমন ক্ষেত, চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। দিনের বেলা পানি কম ছিল, কিন্তু রাতে 12টার পরে আমাদের ঘরের ভিতরে 1 হাঁটু পানি। ফ্রিজ, আমাদের বাথরুম, ওয়াশরুম সব কিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াশরুম দিয়ে পানি ঢুকতেছে। কত 12টার সময় খাওয়া দাওয়ার পাই না, পোলা পান নিয়ে কই যাবো, 12টার সময় কোনখানে তো যাওয়ার তো হয় না। নেতাই নদীর বাঁধ ভেঙেছে ময়মনসিংহে। এতে 2টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। জলমগ্ন 4টি ইউনিয়নের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি এবং গ্রামীণ সড়ক। বাড়িঘরেও ঢুকেছে পানি। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। আর পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। নেত্রকোনায় বাড়ছে ধনু, সোমেশ্বরী সহ সবকটি নদীর পানি। জলমগ্ন 3 উপজেলার নিম্নাঞ্চল। এর মধ্যে কলমাকান্দার 8টি ইউনিয়ন, দুর্গাপুরের 4টি ইউনিয়ন এবং বারহট্টার 3টি ইউনিয়ন প্লাবিত। পানিবন্দী বিস্তীর্ণ আমন ফসলের ক্ষেত। পথঘাট ডুবে যাওয়ায় বাড়ছে কষ্ট।
মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশজুড়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। সকালে মুষলধারে হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া ঢাকাবাসী। যানবাহন সংকটেও পড়তে হচ্ছে বিপাকে। কিছু সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দ্বিগুণ বেড়ে যায় ভোগান্তি। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামীকাল সকাল থেকে বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসের শেষ নাগাদ দেশজুড়ে শীতের প্রভাব পড়তে শুরু করবে। পুরা বৃষ্টি পড়তেছে, খুব সমস্যায় মনে হচ্ছে। খুবই খারাপ, কাজকাম করতে পারি না, ঠিক মতো যাইতে পারি না। একবার জীবনটা লস বৃষ্টির কারণে। এই বৃষ্টিপাত কিন্তু একেবারে শেষ হয়ে যাবে না। সারা দেশে বিচ্ছিন্নভাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে শীতের প্রভাবে মাসের শেষ থেকে কোথাও। তারপরেও সারা দেশে কিন্তু সমানভাবে তাপমাত্রার এই কমে যাওয়াটা থাকবে না। বিশেষ করে আমাদের উত্তর নর্থ ওয়েস্ট পার্টে, যেটা উত্তর পশ্চিম অংশে, সেই সকল জায়গাগুলোতে হয়তো বা কমে আসবে, কিন্তু আমাদের মধ্যাঞ্চল এবং যে দক্ষিণাঞ্চল, সেই সকল জায়গাগুলোতে তাপমাত্রা কমে আসতে আরও কিছুটা সময় লাগবে। প্লাবিত এলাকাগুলোর আরও তথ্য জানবো শেরপুর থেকে আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একটু জানাবেন পানিবন্দীদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আর এই পানিবন্দী যারা মানুষ আছেন তাদের জন্য কোনো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কি? আপনি জানেন যে আসলে গত দুদিন থেকে কিন্তু আমাদের এই শেরপুরে যে দুটি উপজেলায় বন্যা কবলিত হয়েছে প্রায় 100 গ্রামের মানুষ কিন্তু প্রায় বন্যা কবলিত হয়ে পড়েছে, এবং ইতিমধ্যে সেনাবাহিনীর কিন্তু 6টি টিম উদ্ধারের কাজকর্ম করছে, এবং ইতিমধ্যে নালিতাবাড়িতে, ঝিনাইগাতিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলিতে কিন্তু সেখানে সেনাবাহিনী এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা কাজ করেছিলেন তারাও কিন্তু সেই উদ্ধারে অংশ নিচ্ছেন। এছাড়া বিভিন্ন ভলান্টিয়ার কাজ করছেন। ইতিমধ্যে আপনি জানেন যে 2টি বাঁধ কিন্তু সংস্কারের উদ্যোগ নিয়েছে, তবে পানির জোর বেশি থাকার কারণে আসলে বাঁধগুলোতে কাজ করা যাচ্ছে না। তবে সেনাবাহিনীর সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা জানিয়েছে তারা 6টি স্পিড বোট নিয়ে এই উদ্ধার কাজগুলো করে যাচ্ছে, এবং ইতিমধ্যে ব্যাকওয়ার্ড কিছু পয়েন্ট থেকে কিন্তু বেশ কয়েকটি পরিবারকে উদ্ধার করা হয়েছে, এবং তারা যেটি জানিয়েছেন যে তারা সেই কেন্দ্রকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রগুলোতে পৌঁছে দিচ্ছেন। এবং ইতিমধ্যে আমি যে ঝিনাইগাতি এলাকায় বেশ কয়েকটি গ্রামে ছিলাম, এখানে জুলগাঁও, উত্তর জুলগাঁও 2টি গ্রাম, এখন পর্যন্ত কিন্তু কোনো ত্রাণ বা কোনো শুকনো খাবার কিন্তু পৌঁছেনি। এই এলাকার মানুষ কিন্তু আসলে শুকনো খাবারের জন্য অনেকটা অপেক্ষা করছে, কারণ তাদের কাছে যা ছিল সেটি নিয়ে তারা কিন্তু পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে সেখান থেকে শুকনো খাবার খাওয়ার চেষ্টা করছে। তবে কোনো বাড়িতেই কিন্তু আসলে আগুন জ্বালানোর মতো কোনো অবস্থা নেই। কলি আরেকটা বিষয় বলি, ইতিমধ্যে 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, একজন বৃদ্ধ, একজন নারী এবং একজন যুবক। এছাড়া পানি কিন্তু আসলে এখন পর্যন্ত বেড়েই চলছে। যদি বৃষ্টি আরো বাড়ে, তবে আমার মনে এখানকার লোক যা বলেছে, যদি বৃষ্টি বাড়ে বন্যার অবস্থা অনেকটা ভয়াবহ আকার ধারণ করবে। কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, দীর্ঘ 1 মাস ধরে পানিবন্দী সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি এলাকার কয়েক হাজার পরিবার সীমাহীন দুর্ভোগে সেখানকার বাসিন্দারা। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের। আর এই বিষয়ে আরো কিছু তথ্য জানাতে আমাদের সহকর্মী আকরামুল ইসলাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আকরামুল, একটু জানতে চাই যে 1 মাস ধরেও পানি নামলো না, এর কারণ কি জানতে পেরেছেন কিনা? প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য থাকলেও জানাবেন। এই যে তালার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি যে এলাকা, এই এলাকায় মূলত পানিবন্দী হওয়ার কারণে অতীতেও কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি ভয়ানক। মূলত যশোর জেলার কেশবপুর এবং মনিরামপুর উপজেলার যে পানি একটি হিজলডাঙ্গা এলাকার একটি খাল দিয়ে প্রবাহিত হতো এবং চুকনগরের ভদ্রা নদীতে গিয়ে পড়তো। সেই খালটি কিন্তু এখন পানি নিষ্কাশনের উপযোগী নাই, ফলে ওই উপজেলার পানি কিন্তু তালা উপজেলার যে তেঁতুলিয়া এলাকা, এই এলাকায় ঢুকে পড়েছে এবং এই এলাকার সঙ্গে রয়েছে বৃষ্টি। ফলে জলাবদ্ধতার যে এবং বন্যা পরিস্থিতির যে ভয়ানক চিত্র, সেটি কিন্তু আপনি ক্যামেরার মাধ্যমে দেখছেন। মানুষদের যে সীমাহীন দুর্ভোগ, সেটি কিন্তু হচ্ছে মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে এবং ফসলি
যে ক্ষেতগুলো ছিল সেগুলো ভেসে গেছে, মাছের ঘের ভেসে গেছে, কাঁচা ঘর বাড়িগুলো ভেঙে পড়ছে। তো পানি নিষ্কাশনের যে উদ্যোগ যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে, সেটি কিন্তু তারা বিভিন্ন সময় খালের নেট পাটাগুলো অপসারণ করছেন এবং তারা বলছেন যে সমন্বিত উদ্যোগ যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই 3 জেলার সমন্বিত উদ্যোগ ছাড়া কিন্তু এই পানি নিষ্কাশন কিন্তু সম্ভব নয়, এমনটি তারা কিন্তু আমাদেরকে বলেছেন। তো আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনারা কী ধরনের দুর্ভোগে পড়েছেন, কী ধরনের দুর্ভোগ হচ্ছে আপনাদের? অতিরিক্ত কষ্ট আছে ছেলেপিলিগুলো নিয়ে, খাওয়ারও কষ্ট, এমনি রাখারও কষ্ট, মানে খাওয়া পড়া সব দিক থেকে কষ্ট আছে। বেড়ানি সেড়ানি, বাথরুম ঘর নেই, সব ওই উঠোনে মুঠোনে পানিতে সব পায়খানা পেশাব করতেছে। বিশাল একটা কষ্টের মধ্যে আছি আমরা। কলি শুনছিলেন যে মানুষদের যে দুর্ভোগ এবং এসব অঞ্চলে আমরা কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। মানুষদের যে খাদ্য সংকট সেটিও কিন্তু দেখা দিচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আন্দোলনে শুধু উত্তরা এলাকায় শহীদ 28 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, আহত 197 জন। আজ তালিকা প্রকাশ করেছে 24-এর উত্তরা। সকালে রাজধানীর মাইলস্টোন কলেজে হয় সংবাদ সম্মেলন। সেখানেই বক্তারা জানান 18 জুলাই এবং 5 আগস্ট সবচেয়ে বেশি হতাহত হয়েছে। বিএনএস আজমপুর এবং উত্তরা পূর্ব থানার সামনে ছিল হামলার ঘটনাগুলো। নিহতের মধ্যে 19 জন ছাত্র এবং 9 জন বিভিন্ন পেশার। শতাধিক বেওয়ারিশের লাশ দাফন করা হয় রায়ের বাজারে। আহতদের মধ্যে গুরুতর চোখের চিকিৎসা দরকার 13 জনের। বুলেটে আঘাতপ্রাপ্ত গুরুতরদের চিকিৎসা দরকার এমন মানুষের সংখ্যা 34 জন। আহতদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান, শহীদ পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দাবি জানায় 24-এর উত্তরা সংগঠন। গণঅভ্যুত্থানে উত্তরায় শহীদ হয়েছেন 29 জন, 28 জন, আহত 197 জন এবং একজন নিখোঁজ সহ মোট 226 জন। এই কাজের মাধ্যমে শহীদ, আহত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে সরকারি উদ্যোগকে সহায়তা করা, সরকারি উদ্যোগে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় নির্বাহের ব্যবস্থা গ্রহণ করা। ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে গণহত্যার চিত্র দেখে উদ্বেগ জানিয়েছে প্রবাসী শিক্ষার্থীরা। তাদের ধারণা হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে সত্যিকারের বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। নিউ ইয়র্কের ব্যস্ততম ম্যানহাটনে শিক্ষার্থীদের এই প্রতিবাদ আন্দোলন দেখে অবাক পথচারী হাজারো মানুষ। জ্যামাইকা, ব্রুকলিন, লং আইল্যান্ড সহ বিভিন্ন স্থান থেকে হাজির হয়েছিলেন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই অত্যাচার নিপীড়ন দেখে আমরা সহ্য করে ঘরে বসে থাকতে পারি নাই। কারণ আমাদের মতো ইয়াং যারা ছিল তারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে প্রতিনিয়তই রক্ত ঝরাচ্ছিল। পরবর্তীতে বাংলাদেশে নির্বাচিত একটি সরকার যখন ক্ষমতায় আসবে, তারাও যাতে আমাদের দাবিটা সেভাবে পূরণ করতে পারে। সরকার পতন হওয়ার পরে আমাদের যে সব দাবি দাবা সব পূরণ হয়ে গেছে সেটা নয়, আমরা কিন্তু এখনো এগুলো দাবি দাবা পূরণের জন্য এখনো আমরা দেশের বাইরে থেকে চেষ্টা করে যাচ্ছি। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ছিল টাইমস স্কোয়ার, কখনো জাতিসংঘ সদর দপ্তর, বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। শিক্ষাগতভাবে এবং আইনগতভাবে সকল দিক থেকে যেন উন্নয়ন আরো সামনে এগিয়ে যায়। ঘুষখোর এবং দুর্নীতিবাজ পুলিশ আমরা এখন চাই না। নতুন বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত এবং সুদ ঘুষের মুক্ত পুলিশ চাই এবং অনেস্ট পুলিশ চাই। 5 আগস্টের পর থেকে দেশের ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক হলে নিষ্ঠুর নির্যাতন আর গণহত্যার চিত্র দেখে হতবাক হয়েছেন সবাই। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই যে যারা স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট মারা গেছে, তাদের পরিবারের কি হবে, তাদের দায়ভার কে নিবে? তাদের তো এখন হসপিটালে অনেক মানুষ পড়ে আছে, তাদেরকে তো কেউ খোঁজ খবর নিতেছে না। সো আমরা চাই তাদেরকে ভালো একটা সহযোগিতা, অর্থ, তাদের একটা জব, সবাইকে তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করার মতো সবাই তাদের দিকে ফোকাস দিতে হবে। তবে শিক্ষার্থীরা বলছেন সর্বস্তর থেকে বৈষম্য দূর করার কার্যকর ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। বাংলাদেশের সরকারের কাছে এখন যারা আছেন, আমাদের একটাই দাবি যে আমরা একটা ভালো রাষ্ট্র চাই, আমরা ভালো পুলিশ ব্যবস্থা চাই, যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন চাই।
বৈষম্য বিরোধী কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটির প্রাথমিক অনুসন্ধানে এখন পর্যন্ত খোঁজ পাওয়া নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০০-এরও বেশি। গণহত্যার প্রতিবাদে শুধু নয়, স্বৈরাচার সরকার পতনের এক দফা দাবিতে হাজারো শিক্ষার্থী জড়ো হয়েছিল এই টাইম স্কোয়ারে। তারা বলছেন সেই গণবিপ্লবের সময় যে হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে, ১৫০০-এরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে, তাদের সুচিকিৎসা, তাদের পরিবারের ভরণ পোষণ, এমনকি সেই সব পরিবারগুলোর দায়িত্ব যদি এই সরকার না নেয়, তাহলে এই সরকার নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যাত্রা শুরু করেছে তা অনেকটাই নিষ্ফল হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, টাইম স্কোয়ার, যুক্তরাষ্ট্র। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না, জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, ডিবি পুলিশের কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটেছে। গোয়েন্দা পুলিশ পরিচয়ে আর কাউকে তুলে আনা হবে না, সেই আশ্বাসও দেন তিনি। আর অতিরিক্ত কমিশনার জানান, ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গা নিয়ে কাজ চলছে। একই সাথে স্বচ্ছতার সাথে সব মামলার তদন্তও করা হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে গ্রেফতার ও গুলি চালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে সংস্কার করা হয় ডিএমপির এই ইউনিটকে। গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেওয়া হয় বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ অফিসার রেজাউল করিম মল্লিককে, যাদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। দায়িত্ব নেয়ার ১ মাস পর গণমাধ্যমের মুখোমুখি হন এই কর্মকর্তা। কথা বলেন ডিবি পুলিশের নানা দিক নিয়ে। বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী অফিসারের কারণেই সংস্থাটির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এখন থেকে আসামিদের আর হয়রানি করা হবে না। ডিবি কার্যালয় হবে না নায়ক নায়িকাদের আড্ডাখানা। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। কোনো কর্মকর্তা অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর গোয়েন্দা প্রধান। এমনকি আমিও আইনের ঊর্ধ্বে নই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মন্দিরে মন্দিরে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিবির টিম। পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। কেউ অপরাধ করে থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানানোর অনুরোধ গোয়েন্দা প্রধানের। ডিবিকে সহযোগিতা করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাত্র ২-৩ সপ্তাহে পাঠ্যপুস্তকের পরিমার্জন করা হয়েছে, আর এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নেন তিনি। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো, এজন্য কিছু ক্ষেত্রে ভুল থাকতে পারে বলে জানান তিনি। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত, আর তাই সুস্থ ধারার মানবিক রাজনীতি করার আহ্বান জানান তিনি। বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের কিছু আচরণবিধি থাকে, বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব, এই আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র ২-৩ সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। আশা করি সকল মহলের এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াত ইসলামীপন্থী শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শিক্ষকদের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বক্তারা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের জুলুমের শিকার হয়েছেন শিক্ষকরা। চাকরি বঞ্চিত এবং মানবেতর জীবনযাপন করা এসব শিক্ষক স্ব প্রতিষ্ঠানে পুনরায় যোগদান
বাস্তবায়নের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে সরকারি বেসরকারি বৈষম্যসমূহ দূর করা সহ 10 দফা দাবি জানান তিনি। একই সাথে কিন্ডারগার্টেন এবং ইবতেদায়ী মাদ্রাসার নিবন্ধন প্রক্রিয়া সহজ করারও দাবি তাদের। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 3:15 রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক এই রাষ্ট্রপতি ফুসফুসে সংক্রমণ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কাল গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে 3য় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। 1930 সালের অক্টোবরে জন্মেছিলেন। 94 বছর বয়সে মারা গেলেন এই অক্টোবরেই। শুক্রবার দিবাগত রাত 3:15 না ফেরার দেশে চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সংক্রমণ ধরা পড়েছিল ফুসফুসে, ছিল বয়স্কজনিত নানা অসুখ। স্বজনরা জানান তার নির্দেশনা মতোই দেয়া হয়েছে চিকিৎসা। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র নিতে চাননি তিনি। ওনার কিছু রেস্ট্রিকশন ছিল, যেমন ওনাকে রিসাসিটেট করা যাবে না, ওনাকে CPR দেওয়া যাবে না, ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া যাবে না। তো এগুলোকে মাথায় রেখে ওই সিম্পল অক্সিজেনের বাইরে কিছু করা যাবে না। রিসেন্টলি আসলে ওনার একটা ভাইরাল নিউমোনিয়ার মতন হয়েছে। তারপর সেখান থেকে ওনার হার্ট ফেলিয়ারটা আরও বেশি খারাপ হয়ে যায়। বাংলাদেশের 12তম রাষ্ট্রপতি ছিলেন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। দায়িত্ব পালন করেন 14 নভেম্বর 2001 থেকে 219 দিন। তার মৃত্যুর বিষয়টি বঙ্গভবনকে জানিয়েছেন পুত্র মাহি বি চৌধুরী। আমরা বঙ্গভবনকে জানিয়েছি, যেখানে যেখানে খবর দিতে হয় জাতীয় সংসদ, সেগুলোর জন্য আমরা টাইমটা রেখে দিয়েছি। কিন্তু এর চেয়ে বেশি সময় আমাদের, কারণ উনি বলেছিলেন যেদিন আমি চলে যাব আমার যেন সেদিনই সব কিছু হয়, সব সিম্পলভাবে। সেই জন্য আমার একটু দেরি হচ্ছে, তারপরও এর চেয়ে বেশি আসার সময় নেই আমাদের। তবে আগামীকাল ভোরে আমরা রওনা দিব। সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে ওনার একটা জানাজা হবে। সাবেক এই রাষ্ট্রপতির প্রথম জানাজা সকাল 8:30টায় হাসপাতাল প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর বাড়িধারার বাসভবনে আরেক দফা জানাজা শেষে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। সেখানে 3য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বি চৌধুরীকে। 3বার নির্বাচনে অংশ নিয়ে মন্ত্রী, সংসদ উপনেতা ও সবশেষ রাষ্ট্রপতি হন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে আবারও অয়েল ট্যাঙ্কারে আগুন। মধ্যরাতে বহির্নোঙরে থাকা বাংলার সৌরভ অয়েল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। 4 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দর কর্তৃপক্ষ। জাহাজের 48 নাবিককে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান একজন। আগুনের ঘটনা নাশকতার অংশ হতে পারে ধারণা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তদন্ত করতে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন জাহাজের সামনের অংশে ছড়িয়ে পড়েছে আগুন। পুরো জাহাজে বাজতে থাকে ইমার্জেন্সি সাইরেন। জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন নাবিকরা। উদ্ধার সহায়তা চেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন। কেউ কেউ নেভিকে কল দিচ্ছে বা কোস্টগার্ডকে, আর আমাদের ওয়ার্চের সময় আমাদের হাতে টর্চ থাকে, তো সেটা দিয়ে আসলে পাশে যে মাছ ধরার এগুলো ছিল এগুলোকে দিছি। তো এইভাবে আসলে একটা মাছ ধরা ট্রলার আসছে। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। লাইফ জ্যাকেট নিয়ে তারা জাপ দিয়েছেন এবং ড্রাম ছিল, খালি ড্রাম, ওই ড্রাম নিয়ে জাপ দিয়েছিলেন। তারা সবাই মোটামুটি নিরাপদে কোস্টগার্ডগুলো উদ্ধার করে নিয়ে আসছেন। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে রেডি ছিলাম, আরও যদি আগুন আর ছড়ায় তাহলে আমরা সাথে সাথে লাফ দেব। পরে আসেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা, উদ্ধার করেন জাহাজের 48 নাবিককে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক নামে এক নাবিক। দেখলাম ডেকের ওপরে আগুন জ্বলছে। পরে যখন ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডেন্সশিপ ঘোষণা করে তখন আমরা সাগরে লাফ দিই। আমরা সম্ভবত 7-8 জন একসাথে ছিলাম। বাস্ট হওয়ার শোনার পর আমরা একটা বোট নিয়ে আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমরা সাগরে গেছিলাম। দেখতেছি ওনারা বেশি আসতেছে, তখন ওনারা 3 জন ছিল। 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিল ট্যাঙ্কারটি।
4 ঘন্টার চেষ্টায় শনিবার রাত 4:30 নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। লাস্ট যে সমস্ত জেলের নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন এবং সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন সাদেক জিএস, তাকে উদ্ধার করার পরে ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন। কোনো ধরনের শিপে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছিল না, যে আর আগুন লাগলে এক জায়গা থেকে লাগতো, এখানে 4 জায়গায় আগুনের ইগনিশন ছিল। সো এই কারণে এখন এটা মনে হচ্ছে যে আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করাই মেইন উদ্দেশ্য। এর আগে গত সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামে আরেকটি অয়েল ট্যাঙ্কার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাষ্ট্র সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সকালে রাজধানীর এফডিসিতে হয় এই ছায়া সংসদ। এতে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে রূপরেখা দিয়ে দুই পক্ষের বিতর্কিকরা। প্রস্তাবের পক্ষে ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে লড়েছে কবি নজরুল সরকারি কলেজের বিতর্কিকরা। উঠে আসে রাষ্ট্র সংস্কারে রাষ্ট্রের বিভিন্ন শাখার মেরামতের বিষয়টি। কতদিনের মধ্যে নির্বাচন দিলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব সেটি নিয়েও চলে কথার লড়াই। যুক্তি উপস্থাপন শেষে বিজয়ী হয় কবি নজরুল সরকারি কলেজের বিতর্কিকরা। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদেরকে তারা তাদের ক্ষমতায় যাবার জন্য একটা রাস্তা তৈরি করে দিবে। আপনি যত বিলম্বিত করবেন নির্বাচন, সত্য কথা বলছি, তাইলে কিন্তু সংকট তৈরি হবে। কারণ ওই সরকারে রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই।